স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। গত কয়েক বছরে দেশে গমের উৎপাদন বেড়েছে। এবছর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৩ লাখ টন, তবে তার চাহিদা প্রায় ৩২% মেটাতে সক্ষম হবে। বোরো এবং রবি মৌসুমে চাষ হওয়ায় গম উৎপাদন কৃষকের আগ্রহ কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় গম উৎপাদন। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম আম্বিয়া এবং কৃষি সার্ভিসের গণযোগাযোগ বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বর্তমানে দেশে গমের চাহিদা বছরে ৪০ লাখ টন। গেল কয়েক বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর উৎপাদন। ২০১০-১১ অর্থ বছরে গম উৎপাদন হয় প্রায় ৯.৫ লাখ টনেরও বেশি, আর গেল অর্থ বছরে তা বেড়ে হয়েছে ১২.৫ লাখ টনেরও বেশি। চলতি মৌসুমেও গেলবারের চেয়ে উৎপাদন লক্ষ্যমাত্রা বেশি জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত ৩-৪ বছর ধরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ১৩-১৪ মৌসুমে আমাদের টার্গেট রাখা হয়েছে ১২.৮১ লক্ষ মেট্রিক টন। তবে উৎপাদন বাড়লেও তা চাহিদার তুলনায় অনেক কম বলছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তারপরও আমাদের ঘাটতি থেকে যাবে প্রায় ৩০ লাখ মেট্রিক টনের। তো এই ৩০ লাখ মেট্রিক টনের মধ্যে আমরা সরকারি পর্যায়ে ৮ থেকে ১০ লাখ টন আমদানি করি। এবছরও আমাদের পরিকল্পনা রয়েছে ৯ লাখ টন আমদানি করার। বেসরকারি পর্যায়ে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টন আমদানি করতে হয়। একই মৌসুমে বোরো ও রবি ফসল এবং গমের চাষ হওয়ায় গমের প্রতি কৃষকের আগ্রহ কম বলছেন বিশেষজ্ঞরা। আলু বলেন সেখানে তার ফলন আসে প্রায় ৩০ টনের বেশি হেক্টরে। ভুট্টা যদি বলেন তার ফলন আসে ৭ থেকে ১০ টনের মতো প্রতি হেক্টরে। যদি আমরা বোরো রাইস বলি সেটারও ফলন আসে ৫, ৬, ৭ টনের মতো প্রতি হেক্টরে। তাহলে কৃষক সরাসরি দেখতেছে সে যদি গম করে তাহলে তার ফলন ২ থেকে ৩ বা ম্যাক্সিমাম ৪ টনের মতো আসে। আমদানির নির্ভরতা কমাতে গমের উন্নত জাত উদ্ভাবনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর গোলাম আম্বিয়া এবং ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ডক্টর আম্বিয়া, প্রথম প্রশ্ন আপনার কাছেই আমরা শুরু করি। আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে গমের উৎপাদন দেশে বাড়ছে, বেশ বাড়ছে। তারপরেও এই মৌসুমে বোরো ধানের কারণে এবং রবি শস্যের কারণে কৃষকরা কিছুটা আগ্রহ কম দেখাচ্ছে। এই কম দেখাটার কারণ কি একটাই যে গমের উৎপাদনশীলতা কম বা ফলনটা কম হয়, এটাই কারণ? আর কোনো কারণ না, এছাড়া অনেক কারণ আছে যেগুলি বলা যেতে পারে এইভাবে যে বর্তমানে গমের যে বাজার দর এটা ধানের চেয়ে বেশি। আগে কিন্তু এমনটি ছিল না। তারপরে আপনার এখন তো গমের চাহিদা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু গম ব্যবহার করতেছে। আগে কিন্তু ধনী মানুষটা গম খেত, এখন কিন্তু গরিব মানুষরা গম খাওয়া শুরু করেছে, ফলে গমের চাহিদা বেড়েছে। এবং উল্টা হচ্ছে, একসময় বলা হতো যে গরিবরা গম খায়, এখন ধনীরা চালে বেশি হচ্ছে। এটা উল্টা হয়ে গেল, এখন উল্টো হয়ে গেছে। সেটাই, এখন উল্টো হয়ে গেছে। এটার অবশ্য অনেকগুলি কারণ আছে। মানুষ গম চাষের দিকে আকৃষ্ট হচ্ছে, এটারও কারণ অনেক। সেটা হলো যে বাজার দর পাচ্ছে তারা। চাষি কিন্তু একজন ভালো ইকোনমিস্ট, তারা কিন্তু ওই আপনার উৎপাদন খরচ এবং উৎপাদনের পরে যে প্রোডাক্ট বিক্রি করে যে পণ্যটা পাবে, টাকা যেটা পাবে, সেটা তারা কিন্তু প্লাস মাইনাস যোগ বিয়োগ করে আর কি। এখন তারা এটা করতে শিখেছে। ফলে দেখা যায় যে গম চাষে তারা লাভবান বেশি হচ্ছে। কারণ গম চাষে আপনার বড় ধান চাষ করতে গেলে যে পরিমাণ পানির দরকার হয়, গম চাষে কিন্তু তার চেয়ে অনেক কম পানি লাগে। এটা একটা পরিবেশ বান্ধব ফসল আপনি বলতে পারেন। কারণ আমরা তো বড়োতে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমরা ইউজ করি। আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ইউজ করার ফলে পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এটাকে কমাতে চাচ্ছি। ফলে গম এটার জন্য একটা ভালো ফসল। ধন্যবাদ ডক্টর আম্বিয়া, আপনার কাছে আমি ফিরে আসবো। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই যে গম চাষে যে উনি বলছেন যে আমাদের কৃষকদের বেশি উৎসাহ দেওয়া উচিত, কেন দেওয়া উচিত? শুধু কি যে উৎপাদনশীলতার ক্ষেত্রে খরচ কম, আর কোনো কারণ রয়েছে? আসলে আমাদের দেশের কৃষকরা যখন কোন একটা ফসল ট্রেডিশনালি করে, এখান থেকে সরিয়ে নিয়ে অন্য একটা করানোর জন্য তার লাভটুকু অনেক বেশি হওয়া লাগবে। এবং কৃষকের হিসেব মতো আমাদের দেশের কৃষকরা ধান আবাদ করে অভ্যস্ত এবং জনম ভর ধান আবাদ করে আসছে। এবং ধান থেকে শিফট করে গমে নেওয়া খুব চারটেখানি কথা না, কিন্তু গম নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু গম সেখানে এগিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এটার যদি লাইফ সাইকেল যদি বলেন, জীবনকাল মাত্র সর্বোচ্চ ১১০ দিন।
সেখানে ধানের কত 120 ধানের দিন? ক্ষেত্রে 120 দিন, আউশের ক্ষেত্রে, আমনের ক্ষেত্রে আরেকটু বেশি, এবং বোরোর ক্ষেত্রে 150, 55, 56 দিন পর্যন্ত আছে। আচ্ছা। তো শুধু এই একটা ব্যাপার। দ্বিতীয়ত ধান উৎপাদন করতে গেলে, বিশেষভাবে বোরো ধান উৎপাদন করতে গেলে সেচে একেবারে আবশ্যকীয়তা আছে, কিন্তু গমের ক্ষেত্রে সেচ ছাড়া কিংবা অল্প পরিমাণ পানি দিয়ে, অল্প সেচ দিয়ে কিন্তু আমরা গম উৎপাদন করতে পারি। এরপর যেটা ডক্টর গোলাম আম্বিয়া বললেন, গমের দাম বেশি। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হলো যে গমের যে পোকা মাকড় রোগ বালাই মানে ধানের তুলনায় বলতে গেলে খুবই কম। সে কারণে তো এখন এত কিছু মিলিয়ে কৃষকরা যখন দেখে যে প্রতিটা তাদের পক্ষে আসছে, সুতরাং এটা দিন দিন যেটা প্রতিবেদনে দেখলাম আমরা যে আস্তে আস্তে কিন্তু মানে আবাদি এলাকা বাড়ছে এবং প্রোডাকশনে বাড়ছে, এবং এটা বাড়তেই থাকবে। যদি অন্তত আর সবচেয়ে বড় কথা প্রাকৃতিক যে অন্য মানে পরিবেশ, এটা কিন্তু গত কয়েক বছর থেকে গমের পক্ষে গমের বেশি। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আম্বিয়া, আপনার কাছে প্রশ্ন যে ধান নিয়ে আমরা যে গম ভার্সেস ধান চিন্তা করি, ধান নিয়ে অনেক গবেষণার কথা আমরা শুনছি। আমি জানি না বাংলাদেশে গম চাষের ক্ষেত্রে, গমের জাতের ক্ষেত্রে এই জাতীয় গবেষণা কি হচ্ছে, বা আমরা এর সাথে আমরা পরিচিত কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের গম নিয়ে রিসার্চ হচ্ছে। আচ্ছা। আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটে গমের উপরে রিসার্চ হয়, এবং এখানে আমরা যে গমের জাতগুলি ব্যবহার করি, এই জাতগুলি আমাদের 90-এর দশকের থেকে আমরা ব্যবহার করতেছি। আচ্ছা। এবং সেখানে সেই জাতগুলি কিন্তু আমাদের ওই রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন। অতি সম্প্রতি আমাদের 2টা জাত বের করছে কৃষি গবেষণা থেকে, সেটা হলো বাড়িগম 25, বাড়িগম 26। এই বাড়িগম 25টা এটা হলো স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি। আপনি এই যে আমাদের যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে আপনার আবহাওয়ার, এবং আমাদের স্যালাইন এফেক্টেড এরিয়া বেড়ে যাচ্ছে, সেখানে চাষ করা সম্ভব, সেখানে চাষ করা সম্ভব হবে আপনার এই বাড়িগম 25। আচ্ছা। আরেকটা গম যেটা বাড়িগম 26, এই বাড়িগম 26টা এটা কিন্তু আপনার এটা হলো আপনার হিট টলারেন্ট, স্ট্রেস টলারেন্ট। আচ্ছা। এটা হওয়ার ফলে আমাদের দেশে এই যে গম চাষ করার পরে হারভেস্টিং এর আগে কিন্তু আমাদের টেম্পারেচারটা রাইজ করে ফেলে, কিন্তু আমরা যদি এই জাতটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই টেম্পারেচারে এটাকে ক্ষতি করতে পারবে না। এবং আপনি যে বলছেন যে গমের চাষ বাড়তেছে, উৎপাদন বাড়তেছে, এই বাড়ার কিন্তু এটা একটা কারণ, এই নতুন জাতটা ইন্ট্রোডিউস করার ফলে গমের। ধন্যবাদ ডক্টর আম্বিয়া, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আলম, আপনি এই যে নতুন জাতের কথা বললেন ডক্টর আম্বিয়া, এই জাতগুলো সম্বন্ধে আমাদের আসলে কৃষকরা কতটা ওয়াকিবহাল? আমি আরেকটু যোগ করতে চাই যে রিসার্চের ক্ষেত্রে যেটা বলছেন, আসলে প্রথম আমাদের প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের রিসার্চাররা প্রথম তৈরি করার চেষ্টা করে। যখন আমাদের প্রাথমিক প্রয়োজনটা মিটিয়ে যায় তখন আমরা বিশেষায়িত যাই। যে কথা ডক্টর আম্বিয়া বললেন, আমাদের কিন্তু গম এ পর্যন্ত 28টি গমের জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গম গবেষণা পাঠ তারা করেছে। সুতরাং এটা এই জাতির জন্য একটা আমি মনে করি চমৎকার অ্যাচিভমেন্ট। মানে 28টি গম ইতিমধ্যে উদ্ভাবিত হয়েছে, এবং যত দিন যাচ্ছে আমাদের চাহিদা প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রাকৃতিক অ্যাডজাস্ট করে মানে নতুন নতুন আসছে। এক সময় পাউরুটির জন্য আমরা গম দিয়ে যে কোনো গম দিয়ে করা হতো, কিন্তু এখন স্পেশালাইজড 2-3টা জাত আছে যেগুলো পাউরুটি তৈরি করার জন্য খুবই উৎকৃষ্ট। সুতরাং সময় যত এগোবে আমাদের কৃষক, আমাদের মানে ভোক্তা যারা, তাদের চাহিদা অনুযায়ী এগুলো মানে দিন দিন বাড়তে থাকবে। এবং আসলে আমাদের চাহিদা যত মানে রিফাইন হবে, আমাদের রিসার্চার কিন্তু বসেনি, তারা কন্টিনিউস করেই যাচ্ছেন। ভবিষ্যতে আরো অনেক চমৎকার এবং বিশেষ গুণান্বিত অনেকগুলো গমের জাত আমরা দেখবো যেগুলো চাষ করে, আর যেটা গমের চাষে কিন্তু খুব হ্যাসেল কম, খুব কম সময়ে। সুতরাং সে কারণে আমাদের কৃষকরা খুব বেশ আগ্রহ সহকারে গম উৎপাদন করছে, গম চাষ করছে তারা। আচ্ছা, এটা সংরক্ষণের ক্ষেত্রে সুবিধা কতখানি ডক্টর আম্বিয়া? এটা সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আমাদের, যে আমরা যে পাত্রে গমটা লাগবে সংরক্ষণ করব সেটা বায়ু রোধী হতে হবে। যেমন যদি আমরা টিনের পাত্রে রাখি তাহলে টিনের পাত্রটার ভিতরে একটা আলকাতরার প্রলেপ দিয়ে নিলে ওখানে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা কোনো গানি ব্যাগে, সালাড ব্যাগের মধ্যে রাখি তাহলে সেখানে একটা পলিথিন ব্যাগ ভিতরে দিয়ে নিতে হবে, এয়ার টাইট করে রাখলে এটা কোনো সমস্যা হয় না। এটা কি অন্যান্য ফসল তোলা সহজ কিছুটা? জি, সহজ হয়। সহজ তো এবং এতে কি আপনার মনে হয় যে খরচটাও কমে যায়? অনেক কমে যায়, খরচ অনেক কমে যায়। আচ্ছা, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলছি। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে।
আজ আমরা আলোচনা করছি গম উৎপাদন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ গোলাম আম্বিয়া এবং কৃষি সার্ভিসের গণযোগাযোগ বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডক্টর আলম এবং ডক্টর আম্বিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আর একবার। ডক্টর আলম, এবার প্রশ্ন আপনার কাছে আমরা করতে চাই, এই যে আমরা গম নিয়ে এত কথা বলছি, আমরা এটাও বলছি যে খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত, তাহলে আমাদের চালের প্রতি আমাদের যে নির্ভরশীলতা সেটা কমে আসবে। এক্ষেত্রে আপনি প্রচার বিভাগের দায়িত্বে আছেন, সরকার আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে? আসলে শুরুতেই বলছে যে সরকার 100% পারছে। এ কারণে সারা বাংলাদেশে প্রায় 13,500-এর উপরে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন যারা একেবারে রুট লেভেলে কাজ করছে। বাংলাদেশের যদি আমরা মহান স্বাধীনতার পর থেকে যে এই প্রচার প্রচারণাগুলো মূলত তারাই বহন করে নিয়ে যাচ্ছে। আর সময়ের প্রয়োজনে এই যে আমরা আপনাদের টেলিভিশন কথা বলছি, এটা একটা বিস্তৃতি। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি বেতার কথা বলি, অন্তত প্রতিদিন প্রায় 13 ঘন্টা শুধু কৃষি বিষয় কার্যক্রম চলছে সারা বাংলাদেশ 10টি স্টেশন থেকে। তারপরে গভর্নমেন্ট ওন টেলিভিশন এবং প্রাইভেট চ্যানেলগুলোতে নিয়মিত করছে। তাছাড়া কৃষি তথ্য সার্ভিস, আমাদের বুকলেট, লিফলেট, আমাদের একটা মাসিক পত্রিকা আছে কৃষি কথা, প্রায় 60,000 কপির মতো এটার প্রচারণা আছে, যেখানে প্রায় 6 লাখের মতো আমাদের পাঠক আছে, তো এগুলো পাচ্ছে। তারপরে আমাদের আছে কল সেন্টার আছে, AICC এগ্রিকালচার ইনফরমেশন কমিউনিকেশন সেন্টার, কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র, এর মাধ্যমে সারা বাংলাদেশ প্রায় 200টির মতো হয়েছে, আমরা প্রচারণা চালাচ্ছি। তারপরে কমিউনিটি রেডিও, কৃষি রেডিও একটা কমিউনিটি রেডিও আছে, সেটার মধ্যে প্রচারণা চালাচ্ছি টেলিভিশনের মাধ্যমে। অর্থাৎ সরকার বিয়ন্ড ক্যাপাসিটি অনুযায়ী করছে। তবে এটা খুব সাফিসিয়েন্ট কথা বলবো না, সরকারি বেসরকারি মিডিয়ার মাধ্যমে আমরা প্রচারণা চালাচ্ছি এবং যখন যেটা প্রয়োজন সেটা করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরো সুন্দর আর বিস্তৃত হয়ে আসবে, তখন আমরা আরো বেশি কিছু জানতে পারবো। ধন্যবাদ ডক্টর আলম, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আম্বিয়া, আপনার কি মনে হয় যে আমরা গম চাষের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, এটা বড় একটা বাধা হচ্ছে পোকামাকড়ের পাশাপাশি ইঁদুরের একটা বড় প্রকোপ থাকা যায় গমের ক্ষেত্রে, এইটা কি আমরা সাধারণত অন্য পোকামাকড়ের ব্যাপারে আমরা ব্যবস্থার কথা বলি, ইঁদুর দমনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা কোনো স্টেপ দেখেছি বা আসছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের গমের জমিতে পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ খুব কম হয়। হ্যাঁ, কিন্তু তো রোগবালাইয়ের ভিতরে আপনার ওই যে পাতার দাগ পড়া, পাতায় মরিচা পড়া, তারপরে চারার গোড়া পচা রোগ, ঝুল রোগ, এই সমস্ত রোগগুলা হয়ে থাকে খুব কম পরিমাণে, খুব কম। তো এই রোগগুলা কিন্তু আমরা খুব সহজে দমন করতে পারি। এটা ফাঙ্গাস ডিজিজ, ছত্রাকজনিত রোগ। আমরা যদি বীজ বপন করার আগে আমরা যদি ভিটাভেক্স 200 দিয়ে আমরা যদি বীজটাকে শোধন করে নিই, তাহলে কিন্তু এই রোগটা আসবে না। আচ্ছা। আর এই গমের জমিতে পোকামাকড়ের যে আক্রমণটার কথা বলছেন, দু একটা পোকামাকড়ের আক্রমণ ছাড়া খুব বেশি এটাতে আক্রমণ হয় না। তবে যে ক্ষতি যেটা করে, ইঁদুরের কথা বলছেন, এই ইঁদুরই গমের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। তো এই ইঁদুরকে আমরা দমন করতে পারি। ইঁদুর কিন্তু আসলে খুব চালাক প্রাণী, একে দমন করা কিন্তু খুব কঠিন কাজ। আমরা যদি ইঁদুরের বিষটুপ প্রয়োগ করি, তাহলে সেই বিষটুপ দিয়ে ইঁদুর দমন করা যায়। কিন্তু ইঁদুরের একটা শাইনেস আছে, আপনি যখন একটা নতুন কিছু দিবেন ওর সামনে, ও কিন্তু এটা খাবে না, ও খাবে না। ওর শাইনেসের কারণে আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলতে পারি। আপনি যদি ইঁদুরকে আপনি কোনো বিষটুপ দেন, সেই বিষটুপ ওরা খাবে না। ওদেরকে করতে হবে কি, ওই ইঁদুর ওই বিষটুপের প্রতি তাকে আকৃষ্ট করতে হবে। প্রথমে তাকে বিষ ছাড়া কোনো টোপ দিতে হবে যেটা সে খাবে। এবং ইঁদুররা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে, ওদের দলপতি থাকে। ওরা করে কি, যখন নতুন কিছু দেয় তখন ওই দলপতিকে তারা এটা খাওয়ার জন্য উৎসাহিত করে। দলপতি, এরকম দলপতি দরকার, দলপতি। এবং সেই দলপতি সেটা খায়। খাওয়ার পরে যদি সেটা বিষটুপ থাকে, তাহলে কিন্তু দলপতি মারা যায় এবং দলপতিকে রেখে ওরা সব পালায়। কাজে আমাদের যেটা করতে হবে, যে যেহেতু ওরা দলবদ্ধভাবে থাকে, ওদেরকে একসঙ্গে সবাইকে খাওয়াইতে হবে। সেই জন্য প্রথম বিষটুপ দেওয়া যাবে না, প্রথম দিতে হবে ফলস টুপ, সেটাতে বিষ থাকবে না। সেটা ইঁদুর ওই দলপতি খাবে, খাওয়ার পরে দেখবে যে এটা ভালো জিনিস, তখন সে অনুমতি দিবে সবাইকে। তখন সেকেন্ড টাইম বিষটুপ দিতে হবে। বিষটুপ দিলে সবাই একসঙ্গে মিলে এটা খাবে এবং সবাই একসঙ্গে মারা যাবে। ধন্যবাদ ডক্টর আম্বিয়া। ডক্টর আলম, আমরা বলছি যে গম উৎপাদনের বৃদ্ধিতে উৎসাহ দেওয়া উচিত। গম বা আটা থেকে আমরা অনেক খাদ্য সামগ্রী যেটা তৈরি করা সম্ভব, এবং এই জাতীয় অ্যাগ্রো প্রসেসিং যেসব ফ্যাক্টরি বা আছে, সেগুলোর প্রতি কি আসলে গভর্নমেন্টের
নজর আসলে কতটুকু, বা সেই জাতীয় বিষয়ে প্রচারের দিকে কতটা গভর্নমেন্ট এগিয়ে আছে বা বলছে? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে গম দিয়ে আমরা ট্রেডিশনালি গমের রুটি খাই কিংবা দু একটা আইটেম করি, আর বাজারে রুটি পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা যারা আমরা বিদেশে গিয়েছি বা যাচ্ছেন তারা জানেন শুধু বিদেশে এক গমের উপরে বিস্কিট আছে শতাধিক রকমের, বিভিন্ন ব্রেড আছে। কারণ আমাদের যারা বিশেষভাবে ফুড টেকনোলজি যারা আছে এই তাদেরকে যদি একটু যদি এগিয়ে আসে, তারা যে কোনো ছোট প্রকল্প নিয়ে সরকারের আমাদের দেশে প্রচুর ফ্যাক্টরি আছে, বিস্কিটের প্রচুর আছে, কিন্তু সেই গমগুলো হয়তো বিদেশ থেকে আসে। কিন্তু আসলে যে অনেকে আমরা ট্রেডিশনের করি, কিন্তু এই যে যারা ফুড টেকনোলজির যারা তাদের মাধ্যমে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সংখ্যা বাড়বে, এটার মান বাড়বে এবং এটা মানে গ্রহণপ্রিয়তা জনপ্রিয়তা একটু বাড়বে। এবং বহুমুখিতা করতে পারলে কৃষকের অবশ্যই ব্যবহারটা একটু বেড়ে যাবে। আপনি মনে করেন শিশুদের জন্য আলাদাভাবে 10টা-20টা আইটেম থাকতে পারে, নারীদের জন্য, গর্ভবতী মায়ের জন্য, যারা মানে তারপরে বৃদ্ধদের জন্য, মাঝারি বয়সের জন্য, অর্থাৎ ক্যাটাগরিক্যালি যদি এটাকে রং দিয়ে, সাইজ দিয়ে, শেপ দিয়ে যদি আমরা মানে যেটা আর্ট অফ প্রেজেন্টেশন, উপস্থাপনা কৌশল যদি আমরা চমৎকারিত্ব যদি দেখাতে পারি নিশ্চিতভাবেই, আর গম এমনিতে একটা পুষ্টিকর খাদ্য, সুতরাং এটা আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে বড় কথা আমরা অনুরোধ করব যারা এই গমের উৎপাদনের সাথে সম্পৃক্ত, গমের কিছু সামান্য জিনিস অনুসরণ করে সময় মতো বপন করা, একটু সুষম সার দেওয়া এবং 17 থেকে 21 দিনে সেচ দেওয়া, 50-60 দিনে আরেকটা সেচ দেওয়া এবং 70 দিনে আরেকটা পারলে এই 3টা সেচ দিলে গমের উৎপাদন ট্রিমেন্ডাস। এবং সংরক্ষণ যেটা ডক্টর গোলাম মাম্বিয়া বললেন, সহজভাবে একটু সচেতনভাবে যদি আমরা এই কাজগুলো করতে পারি, গম দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উত্তরোত্তর চমৎকার একটা জায়গায় পৌঁছতে পারবো, যেটা আমরা গর্ব করে বলতে পারবো যে গম দিয়ে। আর আরেকটি কথা, গম দিয়ে কিন্তু গমের এই যে গাছ দিয়ে, গমের পাতা দিয়ে, গমের ছড়া দিয়ে কিন্তু নান্দনিক চমৎকার কিছু তৈরি করা যায়, বিশেষ কুটির শিল্প। সুতরাং এটাকেও কিন্তু আমরা বেশি করতে পারি, এনকারেজ করতে পারি। আচ্ছা ডক্টর আম্বিয়া, আমরা যেটা বলছিলাম যে গমের খাদ্যাভ্যাসের কথা, পরিবর্তনের কথা বলছিলাম, যে এই খাদ্যাভ্যাস পরিবর্তনের যে আমরা যে যুক্তি করে দেখাচ্ছি, তো এটা কি খুবই সহজ বলে মনে হয় আপনার, যে আমরা ভাতের প্রতি নির্ভরশীলতা কমিয়ে চট করে গমে অভ্যস্ত হবে, এটা কি খুব সহজেই আপনি মনে হয় যেটা হবে, বা এর কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহাঙ্গীর যেটা বললেন যে গম দিয়ে বিভিন্ন ধরনের রকমারি খাদ্য তৈরি করার যে প্রচেষ্টা, এটা কিন্তু হাতে নিতে হবে। আচ্ছা, এটা সরকারি উদ্যোগে এটা করতে হবে, বিভিন্ন ধরনের কারখানা স্থাপন করার ব্যবস্থা করতে হবে। আর মানুষের তো গম আটার প্রতি মানে আগ্রহ আছে, বাড়ছে, এটি বলতে পারা যায়, মধ্যবিত্ত পরিবারে বাড়ছে। সেটাই। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর আম্বিয়া আপনাকে, ডক্টর আলম আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে আসার জন্য আমরা শেষ করতে হচ্ছে আজকে সময় স্বল্পতার কারণে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক যারা ছিলেন তাদের সবাই। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।